কি অবস্থা সবার? গতবার যখন আমরা Honor 200 ফোনটা রিভিউ করেছিলাম, আমরা কিন্তু ভাবতেও পারি না যে ওই ফোনটা নিয়ে এতদিন পরে এসেও মানুষের আগ্রহ এত বেশি থাকবে। অনেকেই নিচ্ছে এখনো। এরপরে মার্কেটে 300 লঞ্চ হয়েছে, বলা যায় যে জ্বলন্ত আগুনে কিছুটা পানি ঢেলে দেওয়ার মতো অবস্থা। যাই হোক, তারপরে চলে আসলো Honor 400। সেই 200 এর উপরে মানুষের যেমন আগ্রহ ছিল তেমন আগ্রহ কিন্তু 400 এর উপরেও দেখা যাচ্ছে। বাংলাদেশে অফিসিয়ালি 400 Pro এবং 400 দুইটা ফোন লঞ্চ হয়েছে। আমাদের কাছে দুইটা ফোনই এসেছে, কিন্তু আমরা বেশি সময় 400 ফোনটাই ব্যবহার করেছি। আমাদের টিমের কেউ গেমিং এর জন্য, কেউ প্রোডাক্টিভ কাজের জন্য, কেউ বা ডে টু ডে ইউজেজের জন্য, আবার কেউ ক্যামেরার জন্য এই ফোনটা ব্যবহার করেছে। তো চেষ্টা করব সুন্দর টাইমলাইন শেয়ার করতে, যেখান থেকে আপনারা ফোনটা সম্পর্কে পার্ট বাই পার্ট জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তাহলে শুরু করা যাক বিল্ড অ্যান্ড ডিজাইন দিয়ে। এই ফোনটা খুব একটা বড় বা ছোট সাইজের ফোন না, স্ট্যান্ডার্ড সাইজের 6.55 ইঞ্চের ডিসপ্লে রয়েছে। মানে এক হাতে নিলে আপনি কমফোর্টেবল ফিল পাবেন, অন হ্যান্ড ইউজে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। তবে যে প্রাইস রেঞ্জে ফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে, এখানে বডি ফ্রেম প্লাস্টিক আবার রেয়ার প্যানেলেও প্লাস্টিক, আমার কাছে কিছুটা বেমানান মনে হয়েছে। দেখেন, এরকম সময় এসে অনেকেই কিন্তু দুই জায়গায় ভালো কিছু দিচ্ছে, তো সেলফ স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার তো থাকে। এখানে অন্তত রেয়ার প্যানেলে গ্লাস বা বডি ফ্রেমে মেটাল থাকা দরকার ছিল। আবার দেখেন IP66 এর রেটিং রয়েছে, যেখানে বাজেট ফোনে এখন আমরা 68, 69 পাচ্ছি, যদিও ওই জিনিসটা সবার দরকার হয় না, বাট এই সময়ে এসে 68 অন্তত এরকম বাজেটের ফোনে আমরা আশা করি। 7.3 mm থিকনেসের সাথে 184 গ্রাম ওয়েটের একটা ফোন। এইরকম হালকা ফোনেও আমরা 6000 mAh এর ব্যাটারি পাচ্ছি, কারণ এখানে সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বডিতে উপরের দিকে এয়ার ব্লাস্টার ডুয়েল স্পিকারসও থাকছে, অ্যান্ড দুইটা ন্যানো সিম কার্ডের পাশাপাশি এই ফোনে কিন্তু ইসিমো সাপোর্টেড। সব মিলিয়ে ফোনটির ডিজাইন নিয়ে আমাদের টিমের সবার মতামত ছিল এরকম যে ফোনটি দেখতে সুন্দর, আর 10টা ফোন থেকে আপনি সহজে এটাকে আলাদা করতে পারবেন। প্রিমিয়াম অ্যান্ড সলিড বিল্ডের একটা ফোন, বাট আমরা যদি লংজিভিটির কথায় আসি, এরকম ফোনই তো আমরা দীর্ঘদিন ব্যবহার করতে চাইবো। সেক্ষেত্রে এই ফোনটা আরো বেশি ডিউরেবল হতে পারতো এর বডি ফ্রেম, রেয়ার প্যানেল অ্যান্ড স্ক্রিন প্রোটেকশনের জায়গাগুলিতে। আচ্ছা, এবার আসি ডিসপ্লে সেকশনে। একটা ভালো ডিসপ্লেতে আসলে যা কিছু থাকা প্রয়োজন প্রায় সবকিছুই আমরা এখানে পাচ্ছি, এলটিপিও জায়গাটা বাদ দিয়ে। 120 Hz এর প্যানেল। সাইজের ব্যাপারে আসলে আমার কাছে এই সাইজটা খুব ভালো লাগছে। আপনারা প্রথম থেকেই বুঝতে পারছেন যে 6.55 ইঞ্চের সাইজের ডিসপ্লে এটা। এখান থেকে আমরা যখন কন্টেন্ট এক্সপিরিয়েন্স করছি বা গেমিং করছি, হাতের ভিতরে ফুল ডিসপ্লেটা নিতে পারছি। ন্যারো চিন বেজেল এরিয়া রয়েছে, সব মিলিয়ে ডিসপ্লেটা গুড। এখানে HDR10+ সাপোর্টেড থেকে শুরু করে 10 বিটের প্যানেল, 5000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। সানলাইটে ব্যবহার করে দেখেছি, ভিজিবিলিটি নিয়ে বা ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা এই ডিসপ্লেতে আসলে ছিল না। আর এখানে যেহেতু 3840 Hz এর PWM ডিমিং রয়েছে, তো এই ডিসপ্লেটা লো ব্রাইটনেসে ব্যবহার করাটা আসলে চোখের জন্য আরামদায়ক। দেন টাচ রেসপন্স ভালো পেয়েছি, ইউটিউবে 4K রেজোলিউশনে ভিডিও প্লেব্যাক করা যাচ্ছিল। ওটিটি প্ল্যাটফর্মগুলিতে আপনি HDR কন্টেন্ট দেখতে পারবেন। পাশাপাশি এই ফোনে যখন আমরা 120 FPS এ গেমিং করেছি, তখন টাচ রেসপন্সেও কোনো ধরনের সমস্যা ছিল না। যথেষ্ট ফ্লুইড অ্যান্ড স্মুথ একটা ডিসপ্লে মনে হয়েছে। কালারগুলিও দেখতে খুব সুন্দর লাগছিল এই ডিসপ্লেতে। ডুয়েল স্পিকারস রয়েছে ফোনটাতে, তবে 3.5 mm অডিও পোর্ট কিন্তু কোথাও নাই। চলেন একটু সাউন্ড কোয়ালিটি শুনে আসা যাক। 50%, 80%, 100%। সাউন্ড 200% পর্যন্ত বুস্ট করা যায়, বাট বুঝেন তো ডিস্টরশন চলে আসে ওটাতে। অ্যান্ড 100% পর্যন্ত সাউন্ড শুনতে ভালো লাগছিল, যথেষ্ট ক্লিয়ার আছে। বেজ একটু কম কম মনে হয়েছে, তাছাড়া পিছনের এই জায়গাটা কিছুটা ভাইব্রেটও করে, বাট আমি বলবো যথেষ্ট লাউড সাউন্ড দেয়, অ্যান্ড সাউন্ড শুনতে ভালোই লেগেছে আমার কাছে। অনারের এই 100 সিরিজটা বেশি বিখ্যাত মূলত ক্যামেরার জন্যই। হারকোড কালার পোর্ট্রেট মুড রয়েছে, যেখান থেকে রেডি টাইপের কয়েকটা প্রিসেট দেওয়া হয়েছে। কালারগুলো দেখতে খুবই ভালো লাগে, অনেকটা স্টুডিও গ্রেডের ছবি তোলা যায়। পাশাপাশি এর পোর্ট্রেট মুডের ইমেজগুলো খুবই দারুণ হয়। অনেকেই হয়তো জানেন যারা এই সিরিজের ফোন ব্যবহার করেছেন। তো এই ফোনে আমরা পিছনে দুইটা ক্যামেরা পাচ্ছি। একটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এখানে OIS থাকছে, আর একটা আলট্রাওয়াইড রয়েছে যেটা কিনা 12 মেগাপিক্সেলের। তো এই 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইডকে প্রপারলি কাজে লাগানো হয়েছে, কেননা এই আলট্রাওয়াইড দিয়ে আপনি আবার ম্যাক্রো ছবিও তুলতে পারবেন। সামনে সেলফি তোলার জন্য আবার 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। ফোনটায় পোর্ট্রেট মুডে মোট 4টা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, মানে আপনি ফিল করবেন না যে একটা টেলিফটো নাই, বাট আশায় কিন্তু ছিলাম একটা টেলিফটো থাকবে এরকম প্রাইস রেঞ্জে। তো 3x পর্যন্ত জুম করা যাচ্ছিল, যেখানে আমরা ইমেজ কোয়ালিটি ভালো পেয়েছি, অনেকটা রেডি টু আপলোড ইমেজ পাওয়া যাচ্ছিল, কিছুটা বুস্টেড কালার টোন পাচ্ছিলাম। এজ ডিরেক্ট ওকে, ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যান্ড অবজেক্ট সেপারেশন নিয়ে কোনো সমস্যা ছিল না। ক্রিটিক্যাল মোমেন্ট যখন ফেস টোনের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার টোন কিছুটা মিল পাই, তখন দেখা যাচ্ছে হালকা ব্লারে সমস্যা করে, বাট ওইটা জুম না করলে কোনোভাবে ধরা যাচ্ছিল না। সেই সাথে অনরের ফোনে কিন্তু ফেসটাকে কিছুটা স্মুথ করে, মানে পোর্ট্রেট মুডে বলেন বা এমনিতেই ছবি তোলার ক্ষেত্রে আপনি স্মুথনেসের ব্যাপারটা খেয়াল করবেন, বিশেষ করে বডি বা ফেস এরিয়া।
এরিয়াতে। স্কিন টোনটা খুব সুন্দরভাবে ফোটাইতে পারে। যখন আমরা 3x জুম করে ছবি তুলেছি, আলো ভালো না থাকলে ওই সময় কিন্তু ডিটেলস অ্যান্ড শার্পনেস কমে আসে, যেহেতু এমনিতেই স্মুথ করে দেয় কিছুটা। তো দেখা যাচ্ছে আপনি যখন লো লাইটে ছবি তুলবেন, রাত্রে ছবি তুলবেন পোর্ট্রেট মুডে, তখন যদি ডিজিটাল জুম করেন বা একটু বেশি জুম করে ছবি টবি তুলেন, তখন দেখবেন কিছুটা স্মুথ হয়ে যাচ্ছে। অনার ফোনের ক্যামেরা নেচারটা এরকম, বুস্টেড কালার টোন পাবেন, সে আপনি পোর্ট্রেটে তুলেন বা ল্যান্ডস্কেপে তুলেন, অ্যান্ড কন্ট্রাস্ট লেভেলটা কিছুটা বেশি থাকবে। চলেন ল্যান্ডস্কেপের ছবিগুলো কেমন রেজাল্ট পেয়েছে দেখে আসা যাক। 16mm ফোকাল লেন্থ রয়েছে আলট্রা ওয়াইডে, আর 27mm ফোকাল লেন্থ রয়েছে ওয়াইড অ্যাঙ্গেলে। আলট্রা ওয়াইড যেহেতু 12 মেগাপিক্সেল, রেজলিউশনের পার্থক্য অনেক বেশি, অ্যান্ড ইমেজের ভিতরে সেই পার্থক্যটা লক্ষণীয় মাত্রায় ছিল। একটু গ্রিনিশ টোন পাচ্ছিলাম আলট্রা ওয়াইডে, আর ডাইনামিক রেঞ্জে দুর্বলতা পাচ্ছি, কালসে টোনটা বেশি মনে হচ্ছে। মানে এখানে যদি কন্ট্রাস্ট লেভেলটা কমানো যেত তাহলে হয়তো ছবিগুলো দেখতে আরেকটু ব্যালেন্সড মনে হতো। ব্যক্তিগতভাবে আমার কাছে একটু ফ্ল্যাট টোনে বা ন্যাচারাল টোনের ছবিগুলো বেশি ভালো লাগে। আমি যখন অনারের ফোনের ছবিগুলো দেখছিলাম তখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এত বেশি বুস্টেড কালার দিচ্ছে কেন, কন্ট্রাস্ট লেভেলটা এত বেশি কেন, শ্যাডো এরিয়াটাকে কি আরেকটু ভিজুয়ালে আনা যেত না? তো এই ধরনের ছবিগুলো অনেকেই পছন্দ করে, যেগুলোকে একেবারে রেডি টু আপলোড বলা যায়। মানে আপনাকে আর কিছুই করতে হবে না, পরবর্তীতে ছবি তোলার পরে সবকিছুই প্রসেসড করে দেওয়া হয়। এজন্যই বলা হয় যে এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে যেটা ভালো লাগছে না, আপনার কাছে সেটা আবার ভালো লাগতেও পারে। তাই বলে যে ক্যামেরার কোয়ালিটি খারাপ, বিষয়টা এরকম না। আমরা যখন 200 মানে ওয়াইড অ্যাঙ্গেলে ছবিগুলো তুলছিলাম তখন কিন্তু যথেষ্ট শার্পনেস অ্যান্ড ডিটেলস পেয়েছি। লো লাইটের ভিতরেও নয়েজ অত বেশি ছিল না, অ্যান্ড ইমেজগুলোকে অত বেশি সফট করছিল না। ল্যান্ডস্কেপ ছবিগুলোর ক্ষেত্রে কালারগুলো ওয়াশ আউট হয় নাই, খুব সুন্দর কালার অ্যান্ড লাইট ব্যালেন্স করে খুব সুন্দরভাবে ছবিগুলোকে ফুটিয়ে তুলছিল। এখন 4K 30fps এ ভিডিও শুট হচ্ছে। 4K 30fps এর ভিডিওর কোয়ালিটি শুট করার সময় আমি আলট্রা ওয়াইডে যেতে পারছি। এখানে ওআইএস রয়েছে, ইআইএসও রয়েছে, 2x জুম করা যাচ্ছে। হ্যাঁ, আরও জুম করা যায়, তবে 2x জুম করলে মনে হয় সেটা কাজে আসবে। তারপরে অত ভালো ডিটেলস পাওয়া যাচ্ছে না। এটা অনেক্সের কোয়ালিটি। আলট্রা ওয়াইডের ভিডিওর কোয়ালিটিও দেখে নিতে পারেন। এখন আমি আলট্রা ওয়াইডে রয়েছি। এই যে 4K 30fps এ শ্যুট হচ্ছে, 1080p 60fps এ শ্যুট করা যায়। এদিকে তাকা, ওএসটা ভালোই, খারাপ না। ভিডিওর কোয়ালিটিও বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল, আমার কাছে যেমনটা বললাম ন্যাচারাল টোনের ছবিগুলো ভালো লাগে, আর এই সেলফি ক্যামেরার কালার টোনটা ঠিক ওই রকমই ছিল, বুস্টেড একেবারে মনে হয়নি। কন্ট্রাস্ট লেভেলটাও ব্যালেন্সড, কন্ট্রাস্ট, শ্যাডো, তারপরে ডাইনামিক রেঞ্জ সবগুলো একেবারে ব্যালেন্স করা হয়েছে, যে কারণে ছবিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড স্কিন টোনের ভিতরে একটু অরেঞ্জ কালার টোনটা বেশি দেখবেন আপনি, যেন ফেস টোনটা দেখতে ভালো লাগে এরকমই। তো সব কিছু মিলিয়ে আমার কাছে সেলফি ক্যামেরাটা গুড মনে হয়েছে। সামনের ক্যামেরাতে ভিডিও শ্যুট করা যাবে 4K 30fps, পিছনে যেমন 4K 30fps এ ভিডিও শ্যুট করা যাচ্ছে। ভিডিওর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, ইআইএস রয়েছে এখানে, স্টেবল ভিডিও পাচ্ছি, এবং লাইট কতটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছে আপনারা দেখে নিতে পারেন। এটা দিয়ে আসলে কন্টেন্ট তৈরি করা যাবে কিনা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, সেরকমই কোয়ালিটি পাচ্ছি, যেটা দিয়ে আপনি ছোটোখাটো ব্লগ করে নিতে পারেন। কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি আসলেই দিচ্ছে। তবে সাউন্ড কোয়ালিটি আমাকে শুনতে হবে, শুনে তারপরে আপনাদেরকে বলতে পারবো যে সাউন্ড আসলে কতটা ভালো সে রেকর্ড করতে পারছে। দিন দিন এআই যে পরিমাণে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, মানে ক্যামেরার কোয়ালিটি আর ভালো হয়ে কি হবে। আপ স্কেল করে দিচ্ছে, তারপরে চোখ বন্ধ থাকলে খুলে দিচ্ছে, কোনো জায়গায় আনওয়ান্টেড জিনিস চলে আসলে সেটাকে আবার সরিয়ে দিচ্ছে, আনব্লারের অপশন রয়েছে। মানে অনারের এই ফোনটাতে এত এত এআই দেওয়া হয়েছে যে আপনি একবার ব্যবহার করা শুরু করলে মনে হবে যেন প্রতিনিয়ত ব্যবহার করি। আর এআইগুলো কাজেও লাগছে, যেমন দেখেন ইমেজ টু ভিডিও কোন ফোনে পাচ্ছি আমরা। মানে একটা ছবি থেকে ভিডিও তৈরি করা যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, খুলে নিতে পারবেন। আপনি একটা ফ্রেমের ছবি তুলেছেন, ওই জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনার দেখতে ভালো লাগছে না, আপনি চাচ্ছেন একটু সরে দাঁড়াবেন, আপনি ছবি তোলার পরে আপনাকে সরিয়ে অন্য জায়গায় দাঁড় করিয়ে দিতে পারবেন। আর এআই ইরেজার, আপ স্কেল, হাই রেজলিউশন এগুলো তো রয়েছে, আউট পেইন্টিং রয়েছে। মানে একটা ছবিকে দেখা যাচ্ছে আপনি যে অ্যাঙ্গেলে তুলেছেন, যে ভিউতে তুলেছেন, আপনি চাচ্ছেন আরেকটু ওয়াইডার করে নিতে, সেটাও করা সম্ভব। ওয়াইড ছবিও এআই দিয়ে করে নেওয়া যাচ্ছিল। এছাড়াও গুগলের সার্কেল টু সার্চ রয়েছে, মানে জেমিনাই রয়েছে এখানে, এরকম বেশ কিছু এআই ফিচার আমরা এই ফোনটাতে পাচ্ছি। মানে বলা যায় যতগুলা এআই রয়েছে এখন পর্যন্ত স্মার্টফোনের ভিতরে ঢুকেছে, সবকিছুই আপনারা এই একটা সিঙ্গেল ফোনের ভিতরেই পাবেন। অনার 200 7 Gen 3 স্ন্যাপড্রাগনের, অনার 300 7 Gen 3 স্ন্যাপড্রাগনের, অ্যান্ড 400 এসে সেই এগেইন 7 Gen 3। আরও লেটেস্ট এসওসি তো লঞ্চ হয়েছে, এর ভিতরে বেটার এসওসি লঞ্চ হয়েছে। প্রাইস তো কম না,
মোটামুটি ভালোই প্রাইস দেওয়া হয়েছে। তো এই জায়গাটায় আরেকটু বেটার কোনো এসওসি ব্যবহার করলে হয়তো বা ভালো হতো। 60 FPS গেমারদের জন্য ওকে আছে। আপনি যদি 60 FPS এ গেমিং করে থাকেন, যেমন পাবজি এখানে 60 FPS এ খেলা যায়, এখানে সিওডি গেম একমাত্র দেখলাম 120 সাপোর্ট করে, আর ডেল্টা ফোর্সও 60 FPS চলে। তো ধরে নেন অধিকাংশ গেমগুলো আপনি 60 FPS এ খেলতে পারবেন ফোনটাতে। LPDDR4X টাইপ র্যাম রয়েছে, আর এটাতে UFS 3.1 স্টোরেজ টাইপ। অ্যান্ড্রয়েডের সব ওএসকে এক করা যায়, মানে একই রকম মনে হয়, বাট অনারে এসে আপনি একটু ভিন্ন রকম কিছু ফিল করবেন। এর UI এক্সপেরিয়েন্সটা আপনাকে অন্যরকম স্বাদ দিবে, অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম থেকে শুরু করে বা যে অ্যানিমেশনগুলো দেয় সেগুলো অনেক বেশি ফ্লুইড মনে হয়। অনারের ওএস এর ভিতরে এটা আসলে রয়েছে। তো আমরা এখানে ম্যাজিক OS 9 পাচ্ছি বেসড অন অ্যান্ড্রয়েড 15 বলা হচ্ছে, আবার 6টা মেজর অ্যান্ড্রয়েড আপডেটও দেওয়া হবে। ছোট করে পারফরমেন্স নিয়ে বললে এই ফোনটা আসলে গেমারদের জন্য না, যেহেতু অধিকাংশ গেমগুলো আপনারা 60 FPS এ খেলতে পারবেন। তো 7 Gen 3 আসলে ডে টু ডে টাস্কগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আপনি ভারী কাজ এটাতে করতে পারবেন, আপনি এখানে 8টা-10টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং করতে পারবেন, 12GB র্যাম রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ। আপনার এই দিক থেকে সমস্যা হবে না, বাট আপনি যদি কম্পিটিটিভ লেভেলের গেমিং করতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য না, যেহেতু এটা একটা ব্যালেন্সড টাইপের ফোন। আমরা এই ফোনটা দিয়ে ব্যাটারি ড্রেন টেস্ট করেছি, টেম্পারেচার টেস্ট করেছি, চলেন রেজাল্টগুলি আপনাদেরকে জানানো যাক। ভিডিও শুট করার সময় আমরা দেখেছি যখন 4K 30 FPS এ ভিডিও শুট করা হচ্ছিল তখন ব্যাটারিটা ড্রেন হয়েছে 6%, টেম্পারেচারটা অ্যারাউন্ড 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ছিল। তারপরে আমরা ভিডিও কল টেস্ট করেছি, যেহেতু আমরা লং টাইম ধরে অনেকেই ভিডিও কলে কথা বলি। 30 মিনিট ভিডিও কলে কথা বলার সময় ব্যাটারিটা ড্রেন হয়েছে 9%, এবং ওই সময় ফোনটা গরম হচ্ছিল 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাবজি গেম যেহেতু 60 FPS এ চলে, অত বেশি ব্যাটারি ড্রেন হবে না, একেবারে স্বাভাবিক। তারপরেও দেখলাম 30 মিনিট গেমিং করার সময় এই ফোনে ব্যাটারি ড্রেন হয়েছে 7%, যেহেতু জিপিইউর উপরে লোডটা পড়ে ওই সময়। তবে টেম্পারেচারটা কন্ট্রোলে ছিল অনেক বেশি, তখন আমরা পেয়েছি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। ব্যাটারি পারফরমেন্স ফোনটাই আসলেই ভালো। স্ক্রিন অন টাইম 8 ঘন্টার কাছাকাছি পাওয়া যায়। আপনি যদি টুকটাক ব্যবহার করেন, অত বেশি লোড টোড না দেন, মানে রেগুলার ব্যবহার যেটাকে বলে, ওইভাবে ব্যবহার করলে এই ফোনটা 2 দিনের কাছাকাছি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। গেমিং পারফরমেন্স আমি শুরুতে যেমনটা বললাম, যারা ভাই 60 FPS গেমিং করেন তাদের জন্য এই ফোনটা ওকে। আপনি জাইরো দিয়ে ফুল জাইরো দিয়ে গেমিং করতে পারবেন, লেটেন্সি নাই জাইরোতে, অ্যান্ড গেমিং করার সময় এক্সপিরিয়েন্সটা ভালো পেয়েছি, ফোন ওভারহিট হচ্ছিল না। সিওডি গেমটা 120 FPS এ খেলা যায়, ওই সময় কিছুটা গরম ফিল করা যায়, বাট 120 FPS এ গেমিং করার জন্য কিন্তু এই ফোনটা আসলেই না। আপনি যদি 60 FPS এ গেমিং করেন তাহলে ল্যাগ বা খুব একটা খেয়াল করবেন না, ফোনটা ওভারহিটও হয় না, আর পাশাপাশি পারফরমেন্সটাও ভালো পাওয়া যায়। সো হ্যাঁ, যারা 60 FPS এ গেমিং করেন তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। এই ফোনে ওয়াইফাই রয়েছে 6, ব্লুটুথ 5.4, এনএফসিও রয়েছে, ইসিএম সাপোর্টেড, আর সেন্সরও রয়েছে। শুধু এই ব্যাপারগুলোর ভিতরে 3.5mm অডিও পোর্টটা নাই। এখন এই ফোনটা আসলে কেমন, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা ব্যালেন্সড ডিভাইস। যারা এরকম একটা ফোন খুঁজেন যে ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স, ডিসপ্লে এগুলো একেবারেই না খুব একটা কম থাকবে, আবার হাইন কোনো কিছু আপনার প্রয়োজন আছে, তাদের জন্য এরকম ডিভাইস। তবে আমি বলবো যে প্রাইস রেঞ্জে ফোনটা লঞ্চ করা হয়েছে, আমরা গত 2টা সিরিজে এই সেম এসওসি দেখে আসছি। এই জায়গাটায় আরেকটু লেটেস্ট কোনো এসওসি ব্যবহার করা যেত, একটু ডিউরেবিলিটির দিকে নজর দেওয়া যেত। আমি যেমনটা বললাম, এরকম ফোনগুলো আমরা দীর্ঘদিন ব্যবহার করতে চাই, তো যদি লেটেস্ট এসওসির সাথে আরেকটু ডিউরেবল করা যেত ফোনটা, তাহলে দেখা যাচ্ছে লংজিভিটি কথাটা এই ফোনটার সাথে অনেকটাই মানানসই হতো। আপনার কাছে ফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।